বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। প্রফেসর ইউনূস কি জিনিস প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। ইউনূসের ভয়ে ভারত কাঁপছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি প্রমাণ দেখাবো যে ইউনূসের ভয়ে ভারত কি করছে। রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটেই চলছে। আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে? ফিরে আনলে তো ওই যে 15% আওয়ামী লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি। আওয়ামী লীগে ইলেকশন অংশ নিলে বিএনপি হারতো 100% হারতো, কারণ বিএনপি তখন এই 34% ভোট পাইতো। যাই নাই আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই, আগামীতেও করতে দিব না ইনশাল্লাহ, কারণ আমরা চাই না আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনো নামে ফিরে আসুক। বিএনপি তার ভোট পাক আর না পাক, তাদের পতন অনিবার্য হয়ে যাবে। মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি যে বিএনপি এই একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা 2 বছর ঠিকমতো টিকতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ভণ্ডুল হবার পথে। এখন যত কথাই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়িত হবে না কিংবা হওয়ার কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? দেশ কি আবার একটা আন্দোলনের অপেক্ষায় থাকবে? দেশ কি আবার অস্থিরতার দিকে যাবে? সরকার পতনের আন্দোলনে যাবে এনসিপির যোদ্ধারা, এবং এবার সরকার পতনের আন্দোলনে গেলে তারা কি 24 আগস্টে যেভাবে জনতাকে ডেকে পেয়েছে, ডাকলেই রাজুতে আই বললেই রাজুতে হাজার হাজার ছাত্ররা জড়ো হয়েছে, সেই অবস্থা কি তাদের আর আছে? সেই ডাকে কি তারা এখন সাড়া দেবে? ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময় আমাদের রেজাল্ট, প্রথম দিকের রেজাল্টগুলি সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল, প্রচার বন্ধ, স্থগিত করে দেওয়া হয়েছে। অদ্যবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয়নি, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে। সারা বাংলাদেশের অন্তত 10টি জায়গায় হামলা, মানুষ আহত হয়ে মানুষ ঘরের ভিতরে চিৎকার করছে, নারীরা চিৎকার করছে, তার স্বামীকে মেরেছে, তার সন্তানকে মেরেছে। এই যে হাঙ্গামা করতেছো, তোমাদেরকে আমরা বলে রাখছি চান্দুরা ঠিক হয়ে যাও, ঠিক হতে কিন্তু পয়সা লাগে না। আর আমরা যদি তোমাদেরকে ঠিক করতে যাই তখন কিন্তু চান্দুদের তোমাদের খুঁজে পাওয়া যাবে না। তাই চান্দুদেরকে আমরা বলতেছি, চান্দুরা তোমরা যেখানে যেখানে যে হামলা করছো, তোমাদের চেহারা কিন্তু আমরা একে রাখছি। আমরা জানি তোমরা আগে কোথায় ছিলে, এখন কোথায় আছো, কার উপরে কে হামলা করছো। আমি আরো দৃঢ়তার সাথে বলছি যে আজকে তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি বসেছেন। তারেক রহমান নিজে জামাতের আমিরের কাছে গিয়েছেন। এরপরেও যদি চান্দুরা তোমরা না বুঝো, তোমাদেরকে কিভাবে বুঝাতে হবে সেটা কিন্তু আমাদের জানা আছে। রাজনীতিতে অলরেডি কঠিন চাপে পড়েছে বিএনপি। এখন পর্যন্ত কিন্তু বিএনপি সরকার না, শপথ নিতে পারেনি। তবে হ্যাঁ, দিস ইজ বিএনপি সরকার, কারণ এখন দেশ চালাচ্ছে বিএনপি কার্যত। ইউনূস সরকার নাও পুরোপুরি ধইছে, প্রশাসন পুরোপুরি বিএনপির দখলে, এবং বিএনপি অলরেডি সৎ অফিসার যারা আছে তাদেরকে বের করে দিচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবকে বের করে দিয়েছে, তাকে টার্মিনেট করে দিয়েছে, এবং তাদের যে দলীয় লোকজন আছে একদম নির্লজ্জ দলীয় কর্ম শুরু করেছে প্রশাসনে। এবং আপনারা দেখেছেন যে নোয়াখালীতে বিএনপি যে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এটা ধামাচাপা দিতে প্রশাসন, মিডিয়া তো বিএনপির দখলে আগে থেকেই। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে? ফিরে আনলে তো ওই যে 15% আওয়ামী লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি। আওয়ামী লীগে ইলেকশন অংশ নিলে বিএনপি হারতো 100% হারতো, কারণ বিএনপি তখন এই 34% ভোট পাইতো, 49% ভোট পাইতো না, আমাদের সাথে কম পাইতো। তাইলে আওয়ামী লীগের ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে। বিএনপি কিন্তু ভোট বাড়ে নাই এক ফোটাও, বিএনপির এটাই ছিল ভোট, এরকমই ছিল ভোট আগেও, ওইখানে আটকায় আছে। আমাদের ভোট পাইছে বিপুল পরিমাণে। আওয়ামী লীগ না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না? জানতাম। যাই নাই আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই, আগামীতেও করতে দিব না ইনশাল্লাহ, কারণ আমরা চাই না আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনো নামে ফিরে আসুক। বিএনপি তার ভোট পাক আর না পাক। এখন আপনি জিজ্ঞাসা পারেন আপনি কেমনে জানলেন আওয়ামী লীগের ভোট বিএনপি পাইছে? এটা একটা বড় কাজ হয়েছে। আজকে আমি 1991, 96, 2001, 2008 এটার সাথে 2026-এর আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে আসনে কোন আসনে কে বিজয় হয়েছে। এটা দিয়ে খুব বোরিং কাজ, অনেক টাইম লাগছে, কিন্তু রেজাল্টটা পাইছি, আপনাদের তা মজা লাগবে। ভালো হয়েছে, এতে আমার ভালো হয়েছে। সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো। আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে, কোন সিস্টেম করলে, কোথায় কোন ক্যান্ডিডেট দিলে, কোথায় টার্গেট করলে ওটা জিতে আসা যাবে, এটা বুঝে গেছি। আমি ব্যাখ্যা করি, আপনারা বুঝে যাবেন যে আসলেই আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাইছে কিনা, আর বিএনপি কোথায় লুজ করেছে, কোথায় হারিয়েছে, আর তার এই বিজয়টা কত ভঙ্গুর। এইটা সাহেব আপনি 5টা ইলেকশন ম্যাপ গুলা দেখান না, পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালের, পাশেই দেখেন। আর যখন বলবো এলাকাগুলা 5টা ম্যাপে দেখেন। আজ নেবার আল্লাহর নামে শুরু করি, বিএনপির এই বিজয় কেন এত ভঙ্গুর। আমি 4টা নির্বাচন ধরেছি এবং এগুলোকে 2026-এর সাথে তুলনা করছি। আগে বলছি 1991, 96, 2001, 2008।
আমরা বিজয়ী দলের আসনগুলোকে দুই ভাগে ভাগ করছি। একটা হইতেছে স্ট্রিক্ট কোর, একদম কঠিন শক্ত মাল, মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না। মানে এই 4টা নির্বাচনের মধ্যে কমপক্ষে 3 বার জয়ী হয়েছে এখানে। আর সফট কোর, এই 4টা নির্বাচনের মধ্যে কমপক্ষে 2 বার জয়ী হয়েছে। তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে 35 থেকে 38টা আসন মাত্র। এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না। কি কি? গোপালগঞ্জ, মাদারীপুর, এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক, আর কিশোরগঞ্জ, এটাকে যদি মধ্যাঞ্চল বলি, আর পার্বত্য অঞ্চল, এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না। আর আওয়ামী লীগের সফট কোর আছে আরো 50 থেকে 55টা আসন। বিএনপি স্ট্রিক্ট কোর কত? এটা একটু বড়, কিন্তু 63 থেকে 68টা আসন। বিএনপির সফট কোর 155 থেকে 165টা আসন। বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের সাথে বেশি, এবং ভৌগোলিকভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে। আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড। 2026 সালে কে কার কোর নিছে? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর 34 থেকে 37টা নিছে বিএনপি, জামাত নিছে মাত্র একটা, এনসিপি নেয়নি। তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে। এবার আওয়ামী লীগের সফট কোর, বিএনপি নিছে 48 থেকে 50টা, জামাত নিছে 2 থেকে 3টা, এনসিপি পায়নি। তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপিতে চলে গেছে। এইবার বিএনপি স্ট্রিক্ট কোর 65টা, এটা কি রাখতে পারছে? বিএনপি এর মধ্যে 55 থেকে 58টা রাখছে, জামাত এর মধ্যে 6 থেকে 7টা নিয়ে ফেলছে, মূলত ঢাকা শহরে। মানে জামাত বিএনপি স্ট্রিক্ট কোর নিয়ে ফেলছে, এনসিপি নিছে 2 থেকে 3টা। গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে, ভাঙন হয়েছে নগর এলাকায়। বিএনপির যে সফট কোর 160টা সিট, এটা বিএনপি ধরে রাখতে পারছে 135 থেকে 145টা, জামাত এখান থেকে 8 থেকে 10টা নিয়ে ফেলছে, এনসিপি 3 থেকে 5টা নিয়ে ফেলছে। তার মানে বিএনপির সফট এবং স্ট্রিক্ট কোরের দুইটা থেকেই জামাত এবং এনসিপি খামসা দিয়ে সিট বাইরে বের করে নিছে, এটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, এইবার জামাতের স্ট্রিক্ট কোর এইটা বা সফট কোর এটা কি নিতে পারছে? না, ইনট্যাক্ট, একটাও নিতে পারেনি বিএনপি, একটাও না। বিএনপি স্বতন্ত্র যেই বলেন, এটা একটা পুরা সলিড। তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির 15% ভোট নাই হয়ে যাবে, বিএনপির ভোট এসে দাঁড়াবে 39%, জামাতের ভোট কমবে না, এটা ইনট্যাক্ট থাকবে। আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত, ওইখান থেকে বাইরে আরো বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, জামাত কেউ লক্ষ্য করেনি। এবার বুঝেছেন তো, বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিছে, নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই, এটা বিএনপির সবচেয়ে বড় লস। এইগুলা ছাড়াও আরো আছে, মানে যে সমস্ত আসনগুলোতে 2 নাম্বার হয়েছে জামাত, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই, যেখানে জামাত এনসিপি 2 নাম্বার হয়েছে। একটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহজগ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নাম্বার হয়েছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে ওইটিও কমাই দেওয়া লাগবে, বুঝি চাও? তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেবের ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568, 1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা, এদের কোনো বেল ছিল, কোনো সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না, মানে এটা বলেন এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিয়েছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবি, জামাতের অপরিচিত একদম আনকরা একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করে 1,01,000 ভোট দিছে, বুঝি চাও? আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে, গ্রামে বিএনপি তার হার্ড আর সফট কোর দুটোই রক্ষা করতে পারছে, এটা ভালো কাজ করছে, অভিনন্দন। এটার জন্য আমাদের সুবিধা আছে, কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে একসময় না একসময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন, এটা একটা ফাঁপা দুর্বল ফানুস। আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। আজ বিএনপি আসন জিতছে, কিন্তু আমরা ডিরেকশন দিচ্ছি, ডিরেকশন। এই নির্বাচন প্রমাণ করছে 35% মানুষ আমাদের পক্ষে, পরিবর্তনের পক্ষে। এটা পরাজয় না, এটা ভিত্তি। এই ভিত্তি আমরা তৈরি করে ফেলছি ক্ষমতার সংখ্যায় থেকে, কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায়, ডিরেকশনে। আজ যদি আমরা সংগঠিত হই, কৌশলী হই, ধৈর্য ধরি, তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না, মানচিত্র বদলাই যাবে। স্রোত শুরু হয়েছে, এখন সেটাকে নদী বানাইতে হবে। আগামীর ভোট হবে প্লাবনের ভোট, বন্যার ভোট, ঝঞ্ঝার বেগে ভোট। এই প্রত্যাশায় আমাদের আগামী 5 বছর কাজ করে যেতে হবে, যেন আগামী 5 বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, একদিন পরেই নতুন সরকার, নতুন সংসদ গঠিত হতে চলেছে। যখন এই গঠন প্রক্রিয়া হচ্ছে, তখন জুলাই সনদ কতটা বাস্তবায়ন করা হবে কিংবা বাস্তবায়িত হবে, সেই প্রশ্নটা উঠেছে। এনসিপির বিভিন্ন নেতারা ফেসবুকে বেশ হুমকি ধামকি দিচ্ছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি ভয়াবহ হবে। এখনই আন্দোলন সংগ্রামের বিভিন্ন রকমের ডাক, বিভিন্ন ধরনের আওয়াজ দেয়া হচ্ছে। তাতে করে বিএনপি একটু ভীত সন্তুষ্ট হতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত নতুন সরকার গঠন এবং নতুন সংসদ গঠনের পরে সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কি হবে, উচ্চকক্ষের
কি হবে? উচ্চকক্ষ কি আদৌ হবে? পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সদস্য নির্বাচন তো অনেক দূরের কথা, উচ্চকক্ষ কি আদৌ হবে? একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। জুলাই সনদের যে বড় একটা নিয়ম, সেটা কি বিএনপি মানতে পারবে? প্রধানমন্ত্রী হিসেবে শপথের পরেই তারেক রহমান কি বিএনপির সভাপতির জায়গা থেকে পদত্যাগ করবেন, নাকি প্রধানমন্ত্রী হিসেবে অন্য কাউকে দিয়ে তিনি বিএনপির সভাপতি থাকবেন? এই বিতর্কগুলো উঠেছে এবং আরও অনেকগুলো বিষয় সামনে এসেছে। এই ব্যাপারে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক জয় মামুন ফেসবুকে একটা ডিটেল পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে সংবিধানের ব্যাখ্যা, জুলাই সনদে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে এবং বিএনপির রাজনৈতিক অবস্থান, এগুলো নিয়ে তিনি বেশ কিছু চমকপ্রদ বিষয় এখানে উল্লেখ করেছেন এবং যার মাধ্যমে আমার এই স্ট্যাটাসটা পড়লেই মনে হতে পারে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ভণ্ডুল হবার পথে। এখন যত কথাই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়িত হবে না কিংবা হওয়ার কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? দেশ কি আবার একটা আন্দোলনের অপেক্ষায় থাকবে? দেশ কি আবার অস্থিরতার দিকে যাবে? সরকার পতনের আন্দোলনে যাবে এনসিপির যোদ্ধারা, এবং এবার সরকার পতনের আন্দোলনে গেলে তারা কি 24 আগস্টে যেভাবে জনতাকে ডেকে পেয়েছে, ডাকলেই রাজুতে আই বললেই রাজুতে হাজার হাজার ছাত্ররা জড়ো হয়েছে, সেই অবস্থা কি তাদের আর আছে? সেই ডাকে কি তারা এখন সাড়া দেবে কিংবা কতটা পারবে? কিংবা এই কাজ করতে গেলে সরকারে যেতে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে গেলে তারা কতটা বিতর্কিত হবে জনগণের কাছে? এই প্রশ্নগুলো উঠে আসবে। চলুন একটু আলোচনা করে দেখি জুলাই সনদের কি হচ্ছে। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট যে অবস্থান, অর্থাৎ উচ্চকক্ষ নতুন করে তৈরি করা, সেই উচ্চকক্ষ আদৌ হচ্ছে কিনা? উচ্চকক্ষে পিআর মানা তো অনেক দূরের কথা, অনেক কিছুই হচ্ছে কিনা। বলছিলাম নতুন সংসদ আসছে, নতুন সংসদের শপথ একদিন পরে, কালকের পরেই নতুন সংসদের শপথ, নতুন সরকার গঠিত হচ্ছে। এবার প্রসঙ্গ আসছে এই সংসদ সদস্যরা কি দুইটা শপথ নেবেন? প্রফেসর আলী রিয়াজের সেই যুগান্তকারী মেথড অনুযায়ী সংসদ সদস্যরা একই সাথে এমপি এবং একই সাথে গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন। শপথ নিয়ে তারা 6 মাসের যে বাধ্যবাধকতা, তার মধ্যে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, এবং সেটা যদি না করেন তাহলে 9 মাসের মধ্যে অটোমেটিক জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে। গণভোটে যেটা রায় হলো সেটা নিয়ে বিতর্ক রয়েছে, গণভোটের রায় আদৌ হাঁ ভোট পড়েছে কিনা সে নিয়ে বিতর্ক রয়েছে, সেটা না হয় বাদই দিলাম। কিন্তু গণভোটের যে ব্যাপারটা, যেটা সংবিধানে নেই, গণভোটের কোনো ইস্যুটাই সংবিধানে নেই, এই গণভোটের ব্যাপারটা আগামী সংসদে কি বৈধতা পাবে? বৈধতা পাওয়ার কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো যখন আসছে তখন সাংবাদিক জয় মামুন খুবই গোছালোভাবে এই প্রশ্নসহ আরও কিছু ডিটেল প্রশ্ন সামনে তুলে এনেছেন। চলুন একটু দেখি যে কি কি প্রশ্ন তিনি তুলে আনলেন। তার পোস্টটা দেখে নিন, সেখানে স্ক্রিনশটটা শুধু দেখে নিন, তারপরে সেখানে আলোচনা করি। সেখানে তিনি বলছেন জুলাই সনদের ভিত্তিতে সিনেট বা জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হচ্ছে না। এই বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, অর্থাৎ উচ্চকক্ষ হচ্ছে না, তিনি নিশ্চিত করছেন। সনদের এই ধারায় নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়ে বিএনপি তখনই বলেছে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সংসদের উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ বিএনপি এটাতে রাজিই হয়নি, সুতরাং বিএনপি এটা বাস্তবায়ন করবে না। 71-এর মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রণীত বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, ডক্টর ইউনূস ও আলী রিয়াজের ঐকমত্য কমিশন এই 4 মূল নীতির মধ্যে শুধু গণতন্ত্র রেখে বাকিগুলো ফেলে দিয়েছে এবং তারা রাষ্ট্র পরিচালনায় 5 মূল নীতি প্রণয়নের সুপারিশ করেছে। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, যেখানে ধর্মনিরপেক্ষতা তারা বাদ দিয়েছে। এই প্রসঙ্গেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এছাড়া সংবিধান সংশোধন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে না থাকা, কারো 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া, যদিও আমরা জানি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারে বিএনপি একমত হয়েছে, অন্যগুলোতে হয়নি। জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই যে নিয়ম, তারপরে এটা সহ বেশ কিছু বিধান অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনে বিএনপির সাথে আলোচনা ছাড়াই সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব করেছে ডক্টর আলী রিয়াজের ঐকমত্য কমিশন। ডক্টর আলী রিয়াজ বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই গণপরিষদ গঠন করার যে নতুন ক্লজ যুক্ত করেছেন, সেটা ঐকমত্য কমিশনের কোনো মিটিংয়ে একবার আলোচনাও হয়নি। ঐকমত্য হওয়া তো অনেক দূরের কথা, তিনি নতুন সৃষ্টি করেছেন। তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের পর 2 দফা শপথ অনুষ্ঠিত হবে, তার একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে, অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন সহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের গণভোটের রায় অনুযায়ী কাজ করবে। এর জন্য 180 দিন থাকবে। এ ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তাদের সাথে ঐকমত্য কমিশনের কোনো আলোচনাই হয়নি, অর্থাৎ এটা কোনো আলোচনার টেবিলেই ছিল না। অর্থাৎ আলী রিয়াজ ওখানে নতুন করে নিজের ইচ্ছা মতো ঢুকিয়ে দিয়েছেন এবং জুলাই সনদ স্বাক্ষরের পরে এটা ঢুকানো হয়েছে। তিনি বলছেন যে হঠাৎ করে এই পরিষদ গঠনের যে প্রস্তাব দেওয়া হলো সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে এলো, এই প্রশ্নও তুলেছেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক এক সাক্ষাৎকারে বলেছেন গণভোট কোনো সাংবিধানিক আইন সিদ্ধ ব্যাপার নয়, অর্থাৎ গণভোট সংবিধানেই নেই। তাই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এমন আইনি বাধ্যবাধকতা বিএনপির ওপরে নেই। অর্থাৎ এটা বাস্তবায়ন করতে হবে, এই বাধ্যবাধকতা বিএনপির উপরে থাকবে না, বিএনপি এটা বাধ্য না করতে। আর নির্বাচনে বিপুল বিজয়ের পরে বিএনপি বলেছে জুলাই সনদের বিষয়টি তারা জাতীয় সংসদের
হাতে ছেড়ে দেবে, খেলা ফাইনাল। তারা বলেছে যে জুলাই সনদের ব্যাপারটা তারা জাতীয় সংসদের উপরে ছেড়ে দেবে, অর্থাৎ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য যা মনে করবে তাই করবে। এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। কমিশনের সহসভাপতি মার্কিন নাগরিক ডক্টর আলী রিয়াজ বলেছেন তিনি যুক্তরাষ্ট্রে তার পুরনো পেশা শিক্ষকতায় ফিরে যাবেন, হয়তো জুলাই সনদের ফাইলটিও তিনি সাথে নিয়ে যাবেন। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বিলুপ্ত হতে যাচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও। মাঝখান থেকে সংস্কার আর জাতীয় ঐক্যমত্য কমিশনের খরচের নামে, আপ্যায়নের নামে আর এই সনদকে বৈধতা দেওয়ার জাতীয় নির্বাচনের সঙ্গে একটা অসাংবিধানিক এবং অপ্রয়োজনীয় গণভোটের লেজ জুড়ে দেওয়ার নামে, হ্যাঁ ভোটের প্রচারণার নামে এই গরিব দেশের শত শত কোটি টাকা নষ্ট হলো, তার দায় কে নেবে? খুবই চমৎকার একটা প্রশ্ন তুলেছেন যে এই যে শত শত কোটি টাকা নষ্ট করা হলো এই ঐক্যমত্য কমিশনের নাম থেকে শুরু করে গণভোট পর্যন্ত, এর দায় কে নেবে? এই টাকা কে দেবে? 72-এর মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, নতুন সংবিধান প্রণয়ন, সংবিধান বাদ দিয়ে দেশের গঠনতন্ত্র প্রণয়ন, পুরনো সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা, গত 1.5 বছরে বহু ষড়যন্ত্র আমরা দেখেছি এই সংবিধান নিয়ে, জয় মামুন বলছেন। তিনি বলছেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবিধান অনুসারেই শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংবিধান মেনেই বিএনপি বা তারেক রহমানের নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। নতুন সরকারের কাছে তাই প্রত্যাশা 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান থাকুক রাষ্ট্রের সবার উপরে, মাথার উপরে, আইন হোক সবার জন্য সমান, আর প্রজাতন্ত্রের মালিক জনগণ। সংবিধানের এই ঘোষণাটি প্রতিফলিত হোক রাজনীতি, সংসদ, সরকার, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের সর্বস্তরে। এই ব্যাপারে একটা ছবিও তিনি পোস্ট করেছেন, সেই ছবিটা দেখে নিন। সেখানে জুলাই সনদের যে 15 নম্বর ধারা, সেই 15 নম্বর ধারায় প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে না। সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে 26টি রাজনৈতিক দল একমত হয়েছে, বাকি তাও একেবারে স্পেসিফিক কয়েকটা পয়েন্টে তাও বাকি 4টি দল এতে রাজি হয়নি। 4টি দলের মধ্যে বিএনপি অন্যতম। বিএনপি বলেছে না, এটা মানা যাবে না। আরেকটা ব্যাপার কি, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধানের উপরে স্থান দিতে হবে। মানে জুলাই সনদ হয়ে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেই সংবিধানের চাইতে বড় কিছু। এটা কি মুক্তিযোদ্ধার দল, একজন বীর উত্তমের দল যে বিএনপি, এবং যে বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষের শক্তি, তারা কি মুক্তিযুদ্ধকে এবং 72-এর সংবিধানকে এভাবে কলঙ্কিত হতে দেবে যে 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান পাওয়া গেছে, সেই সংবিধানের উপরে একটি সরকার পতনের আন্দোলনের যে ইস্তেহার, যে লেখা, সেই লেখাটা সেই সংবিধানের উপরে স্থান দিতে হবে? এবং এর মাধ্যমে যেগুলো হবে, যেগুলো সরকার অলরেডি নির্বাহী আদেশে দিয়ে দিয়েছে, যে ইন্ডেমনিটি 31 আগস্ট পর্যন্ত যত কিছু হয়েছে, 5 আগস্ট পর্যন্ত হলে সেটা মানার মতো ছিল, যে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সময় যা কিছু হয়েছে তার জন্য ছাত্র জনতাকে ইন্ডেমনিটি দেওয়া হলো। কিন্তু 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে সারা দেশে, সেই ঘটনাগুলোর জন্য ইন্ডেমনিটি কেন দেওয়া হলো, এই প্রশ্ন অনেকেই তুলেছেন। এখন এই ইন্ডেমনিটি কি সংসদ আনুষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে দিয়ে দেবে? আর দিয়ে দিলে পরবর্তীতে কোনো না কোনো সময় যখন বিএনপি সরকার এই প্রশ্নের মুখে পড়বে, তখন বিএনপি সরকারকে কি এই জবাবদিহি করতে হবে না? সেই রিস্ক বিএনপি সরকার নেবে? আমার মনে হয় নেবে না। জয় মামুন ঠিকই বলেছেন যে উচ্চকক্ষও হচ্ছে না, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, এগুলো তো অনেক দূরের কথা। এবং সংবিধানের অনেক কিছু যে কাটাছেড়া, মূলনীতি সহ যে কাটাছেড়া করার চেষ্টা করেছিলেন, ব্যর্থ চেষ্টা করেছিলেন অধ্যাপক আলী রিয়াজ, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে গতকালকে তিনি ক্ষমা চেয়ে বিদায়ও নিয়েছেন। এবং দেখা যাবে যে সরকারের শপথ অনুষ্ঠানের আগেই তিনি হয়তো চলে গেছেন আমেরিকায়, যেমনটি আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব চলে গেছেন নেদারল্যান্ডসে। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, কিন্তু তাকে আর ধরা যাবে না, চলে গেলেন তিনি ধরাছোঁয়ার বাইরে। রাজনীতিতে অলরেডি কঠিন চাপে পড়েছে বিএনপি। এখন পর্যন্ত কিন্তু বিএনপি সরকার না, শপথ নিতে পারেনি। তবে হ্যাঁ, দিস ইজ বিএনপি সরকার, কারণ এখন দেশ চালাচ্ছে বিএনপি কার্যত। ইউনূস সরকার নাও পুরোপুরি ধইছে, প্রশাসন পুরোপুরি বিএনপির দখলে, এবং বিএনপি অলরেডি সৎ অফিসার যারা আছে তাদেরকে বের করে দিচ্ছে, মন্ত্রিপরিষদ সচিবকে বের করে দিয়েছে, তাকে টার্মিনেট করে দিয়েছে, এবং তাদের যে দলীয় লোকজন আছে একদম নির্লজ্জ দলীয়করণ শুরু করেছে প্রশাসনে। এবং আপনারা দেখেছেন যে নোয়াখালীতে বিএনপি যে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এটা ধামাচাপা দিতে প্রশাসন, মিডিয়া তো বিএনপি দখলে আগে থেকেই, প্রশাসন কিভাবে নির্লজ্জ ভূমিকা পালন করছে। এসপি ভাব নেয় যে তিনি জানেন না, এবং মেডিকেলের পরিচালক তিনি ফোন বন্ধ করে বসে থাকেন। এর মানে ঘটনা ধামাচাপা দিতে হবে, এটা তারেক জিয়ার নির্দেশ। তো দর্শক, হোয়াটএভার, এখানে এই পরিস্থিতিতে বিএনপির যে অবশাসনের নমুনা আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি অলরেডি চাপে পড়েছে। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে রাজনীতিতে চালকের আসনে থাকবে জামাত এনসিপি, এবং জনগণ জামাত এনসিপির উপরে আস্থা রাখবে, তাদের দিকে ঝুঁকে পড়বে এবং বিএনপির প্রতি প্রচন্ড বিরক্ত হবে। অলরেডি দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়ে পড়ছে বিএনপির উপর, তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপি মজা বুঝতো, তবে এখানে এনসিপি আছে, জামাত আগের চাইতে স্মার্ট, তো বিএনপি কঠিন চাপে থাকতে হবে। আমি একটা কথা বরাবরই বলি এবং এটা বারবার স্মরণ করিয়ে দিব, আমরা জনগণকে সচেতন করতে যে আলোচনা করি এখানেও বলছি, এবং আমরা বিএনপির সাথে এ বিষয়ে সরাসরি বসবো। বিএনপির অনেকে আমাদেরকে সমালোচনা করতে উৎসাহিত করছেন এবং এটা চালিয়ে যাবো এট এনি কস্ট। তো সেখানে জামাত এনসিপির হাতে পায়ে ধরে সরকার চালানো ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। যদি জামাত এনসিপিকে দমন করে সরকার চালাতে চায় তাহলে বিএনপি সরকার ফল করবে। দেখেন, এটা নজিরবিহীন।
সরকার গঠনের আগে বিক্ষোভের ডাক, শপথ পড়াবে হয়তো মঙ্গলবার, কিন্তু সোমবার জামাত বিক্ষোভের ডাক দিয়েছে, জামাত 11 দলীয় জোট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল রাজপথে ছড়িয়ে পড়েছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। অতীতে কখনো বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে 1991 সালের পর থেকে। তার আগে যেটা হয়েছে ওটা কোনো নির্বাচন, ওটা ফাজলামি। 91 পর থেকে যারা ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এরকম কোনো নজির দেখাতে পারবেন না। বরং যারা ক্ষমতা এসেছে তাদের দখলেই থাকতো সাথে সাথে বিশ্ববিদ্যালয়, এবং যারা পরাজিত হয়েছে, সেকেন্ড হয়েছে, তারা পালিয়ে যেত। কিন্তু এখন দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ছাত্রদল নতুন কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি এবং পারবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি তারেক জবাব দেয় স্লোগান হয়। এটা থেকে স্পষ্ট যে ফেসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ নেই এবং তারেক রহমানকে সমালোচনা সহ্য করতে হবে। সমালোচনা যেমন আমরা তারেক রহমানের ইচ্ছা মতো সমালোচনা করবো, এর মানে কি শুধু সমালোচনা শুনে চুপচাপ বসে থাকলে হবে না, সমালোচনা গ্রহণ করতে হবে, ভালো হয়ে যেতে হবে, বিএনপি সন্ত্রাসীদেরকে লাইনে আনতে হবে, দমন করতে হবে। তো দর্শক, 11 দলীয় জোটের বিক্ষোভের ডাক ইজ ভেরি সিগনিফিকেন্ট। অলরেডি কিন্তু অনেকগুলো বিক্ষোভ হয়েছে এবং দল জোট হিসাবে এখানে কিন্তু দেখেন বিক্ষোভ জামাত আলাদাভাবে করছেন, 11 দলীয় জোট। ইটস ভেরি সিগনিফিকেন্ট। জামাত একাকে ডিল করবেন না। এখানে একটা বিষয় বিএনপিকে স্মরণ করিয়ে দিই, বিএনপি যদি একটু বাড়াবাড়ি করে অনিবার্যভাবে জামাত আওয়ামী লীগ মিলে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে আসতে পারবে না, আসা দরকার নেই, কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ নাগরিক তারা জামাতের সাথে মিশে যাবে। এবং এখানে বিএনপি মানকে চিপে অলরেডি পড়েছে। যেমন বিএনপি আওয়ামী লীগের ভোটে ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের কমপক্ষে 15% ভোট পেয়েছে। কারণ বিএনপির আমরা যেটা দেখেছি বাস্তবে, আমাদের বিশ্লেষণ যারা শোনেন, সব দিক থেকে বিএনপির চাইতে জামাতের শক্তিমত্তা বেশি ছিল। জনসমর্থন আপনি আপনার চারিদিকে দেখেন, বিএনপি খুঁজে পাওয়া যেত না, সব বিএনপি গুলো জামাত করতো, করে। কিন্তু এত বিএনপি কোথা থেকে আসলো? আওয়ামী লীগের লোকজন আমরা ভেবেছিলাম যে তারা একটা অংশ জামাতে ভোট দিবেন, কিন্তু না, বিএনপি তাদের সাথে লিয়াজু করে হিন্দু এবং আওয়ামী লীগের ভোট বিএনপির বক্সে নিতে তারা সক্ষম হয়েছে। তো এই জায়গায় যদি আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেয় বিএনপি, তাহলে এক জামাত এনসিপি থেকে কঠিন প্রতিবাদের মুখে পড়বে, জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, এটা একটা বিএনপির জন্য বিপদ। আবার আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিলে বিএনপির যে ভোট ব্যাংক, কমপক্ষে 15% ভোট আওয়ামী লীগ থেকে পেয়েছে, সেই 15% ভোট তো আলাদা হয়ে যাবে, সেটা তো আর বিএনপিতে থাকবে না। বরং বিএনপির জন্য লাভ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিএনপির মধ্যে আওয়ামী লীগকে আত্মীকরণ করতে পারে কিনা। যেমন আওয়ামী লীগের লোকজনের কোনো রাজনীতি করার সুযোগ থাকবে না, তাদের সুযোগ একটাই যে বাবারা তোমরা বিএনপি করো, যেরকম ভোট দিয়েছো 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছো, এখন তোমরা বিএনপিতে পদ পদবি নাও, কিন্তু জয় বাংলা আওয়ামী লীগ ওটা ভুলে যাও। এটা হচ্ছে বিএনপির জন্য লাভ। এটা যদি করতে পারে ভালো, তাহলে আওয়ামী লীগের বিচার চালিয়ে যেতে হবে এবং তাদের উপর নিষিদ্ধ অবস্থা বহাল রাখতে হবে। এটা করতে গেলে আবার আন্তর্জাতিক সমস্যা আছে, কারণ বিএনপি অনেক মেকানিজম করে ক্ষমতা এসেছে, ভারতকে কনভিন্স করে ক্ষমতা এসেছে এবং আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতা এসেছে। তা আওয়ামী লীগ আবার এটা বলে দিবে বেকায়দা আছে। তবে ওভারঅল সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাবে, যে ভাবে এগোচ্ছে তাতে বিএনপি একটা কঠিন চাপে পড়বে, ত্রিমুখী চাপে পড়বে। জনগণের চাপে, জনগণের চাহিদা পূরণ করতে পারবে না। এই রমজানেই বুঝবেন বিএনপি কি পরিমাণ গালাগালিটা খায়, তাদের অব্যবস্থাপনা এবং রোজা এবং ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি কত প্রকার কি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। সবচেয়ে বেশি দেখেন জামাতের সাথে তার চাঁদাবাজি নিয়ে মারামারি হবে না, চাঁদাবাজি নিয়ে জাস্ট আমরা কিছু লোক বলবো, এই আর মিডিয়াগুলো রিপোর্ট করবে না, সমস্যা নেই, আমরা বলবো জাস্ট। কিন্তু খেলাটা হবে বিএনপির 2 গ্রুপে। দেখবেন যে বিএনপির 2 গ্রুপে মারামারিতে দেশে কি অবস্থা সৃষ্টি হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এই পরিস্থিতিতে চতুর্মুখী চাপে পড়বে বিএনপি, জনগণ থেকে যাবে বিএনপির 2 গ্রুপের কোন্দল। আর আওয়ামী লীগকে যে আশ্বাস দিয়ে ভোট পেয়ে জিতেছে, ওই আশ্বাস রক্ষা করতে পারবে না, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে, বরং আরো দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিএনপিতে ফেরাতে হবে। তো এতে আওয়ামী লীগের একটা বড় অংশ অনিবার্যভাবে এবার জামাতের সাথে মিশে যেতে পারে বা জামাতের সাথে এক ধরনের পরোক্ষ জোট করতে পারে। তো সেটা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আর জামাত এনসিপি জোট তো আছে এবং তারা মাঠে নামছে। বিএনপির যে কর্ম, ডাকসু হুঁশিয়ারি দিয়েছে তারা প্রতিরোধ করবে, তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবে, গণপ্রতিরোধ গড়ে তুলবে বিএনপির অপকর্মের বিরুদ্ধে। এবং জামাত এনসিপি অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে। তো এতে সব মিলিয়ে সরকার গঠন করার আগেই তো বিএনপি কঠিন চাপে পড়েছে। তো এমন চাপে থাকবে, রাজনীতির চালকের আসনে থাকবে মূলত এনসিপি জামাত, ক্ষমতায় বিএনপি কিন্তু চালকের আসনে থাকবে এনসিপি জামাত। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এনসিপি জামাতের হাতে পায়ে ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। অতএব এনসিপি জামাতের লোকজনের উপর যারা হামলা করেন তাদের জন্য বলছি যে আপনার ক্ষমতাই তো থাকছে না এনসিপি জামাতের সহায়তা ছাড়া, রাষ্ট্রই তো চলছে না, আপনি হামলা করেন, বিএনপি তারেক রহমানই আপনাকে ধরতে বাধ্য হবে 2 দিন পর। অতএব মাঠে ময়দানে যারা জামাতের উপর অতি উৎসাহে হামলা করেছে প্রত্যেককে জেল খাটতে হবে। এবং আমি একটা কথা বলি, যারা অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম এর অংশ হিসাবে জামাতকে থ্রেট দিচ্ছেন বা হামলা করছেন, প্রত্যেককে জেল খাটানো হবে টুডে টুমরো। এই বিএনপি সরকারের মাধ্যমে জেল খাটানো হবে, কিভাবে আপনি বুঝতেই পারবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।